নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। খুব ইন্টারেস্টিং ওপিনিয়ন পোল, সেই ওপিনিয়ন পোল নিয়ে উত্তাল হয়ে রয়েছে বাংলা। তার কারণ কি, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা জানেন গতকাল এবিপি সি ভোটারের তার নিজস্ব ওপিনিয়ন পোলে একটা রিপোর্ট বেরিয়েছে এবিপি আনন্দে, এবং সেই এবিপি আনন্দের ওপিনিয়ন পোলটা আমি লিখছিলাম, আপনারাও কেউ কেউ হয়তো দেখেছেন। ইঙ্গিত কিন্তু স্পষ্ট। কিসের ইঙ্গিত সেটা নিয়ে আপনাদের কৌতূহল থাকবে, আপনারা প্রশ্ন করবেন যে কিসের ইঙ্গিত, আপনি সন্ময়বাবু কিসের ইঙ্গিত পেয়েছেন। ইঙ্গিত স্পষ্ট। আমি কেন বলছি দেখুন, প্রথমত একটা কনক্লুশন ড্র করে নেওয়া উচিত। সেটা হচ্ছে যে এই ওপিনিয়ন পোলে বামপন্থীরা, আমি যেটা প্রথম দিন থেকে আপনাদের কাছে বলছিলাম, বামপন্থীরা কিন্তু ফিগার আউট করেননি, অর্থাৎ কোনো জায়গায় বামপন্থী প্রার্থী এগিয়ে আছেন এমন কোনো ইঙ্গিত কিন্তু মেলেনি এই ওপিনিয়ন পোল থেকে। আপনারা অনেকে চটেছেন, অনেকে রেগেছেন, বলছেন সন্ময়বাবু আপনি বিজেপিকে সমর্থন করেন বলছেন না। যেটা স্পষ্ট, যদি বামপন্থীরা 12টা সিটে এগোনোর মতো জায়গা থাকতেন আমার বলতে কোনো অসুবিধে ছিল না, কিন্তু যেটা নয় সেটা তো সত্যি, এবং সেই বাস্তবতাটা মানতে হবে। ইলেকশনের রেজাল্টের পর মানি আর আগে মানি। যদিও বামপন্থীরা খুব ইন্টারেস্টিং একটা প্রচার অভিযান চালাচ্ছেন, বড় বড় ব্যানারে লিখছেন যে মিডিয়া থেকে ইনফ্লুয়েসড হবেন না, যার ওপর আস্থা তাকেই ভোটটা দিন। ঠিক, কিন্তু সেই আস্থাটা পুরোপুরি বামপন্থীদের ফেরাতে এখন অনেকটা পথ হাঁটতে হবে। ঠিক এই মুখবন্ধটা দিয়ে আমি আজকে শুরু করলাম। দেখুন, প্রাইমারিলি এবিপি আনন্দের যে প্রিপোল 5ই এপ্রিল পর্যন্ত যে পোল সার্ভেটা হয়েছে, তাতে যা রেজাল্ট বেরিয়েছে 10-10-1। কী বলবেন এটাকে, ড্র নয়, ইঙ্গিত কিন্তু স্পষ্ট। আমি কেন ইঙ্গিত স্পষ্ট পরিষ্কার বলছি। 10টা পাচ্ছে বিজেপি প্রিপোল সার্ভে অনুযায়ী, 10টা পাচ্ছে তৃণমূল এবং 1টা পাচ্ছে কংগ্রেস। এখন প্রশ্ন হচ্ছে, যে 10টা পাচ্ছে বিজেপি, সেই 10টা বিজেপির মধ্যে 2টি আসনে 1%কে সুইং হলে 1% এগিয়ে আছে। একটা হচ্ছে পুরুলিয়া, একটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর। সেই আসনটা বর্ধমান দুর্গাপুরে দিলীপবাবু এগিয়ে আছেন, এবিপি সি ভোটারের সমীক্ষা অনুযায়ী 1% এগিয়ে আছেন। পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতো এগিয়ে আছেন 1%-এ। সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু 3টে আসনে 1%-এ এগিয়ে আছে। তৃণমূল কংগ্রেস কিন্তু ভালো করে খেয়াল করে রাখবেন, 3টে আসনে কিন্তু 1%-এ এগিয়ে আছে। তৃণমূল কংগ্রেস কোন কোন আসনে 1% এগিয়ে আছে একটু চোখ বোলাই দেখুন। তৃণমূল কংগ্রেস দমদমে 1% এগিয়ে আছে, বারাসাতে 1%-এ এগিয়ে আছেন, এবং অবশ্যই কৃষ্ণনগরে 1%-এ এগিয়ে আছে। এটা এবিপি আনন্দের সি ভোটার সমীক্ষা। দেখুন, এরপরে অনেক গঙ্গার জল বয়ে যাবে, অনেক পরিস্থিতি পরিবর্তন হবে। 3%-4%-এর লিড কেউ এস্টাবলিশ করবেন যিনি হয়তো 1%-এ পিছিয়ে আছে। কিন্তু যেটা বাস্তব, এবিপি আনন্দের সমীক্ষাটা আমি অ্যানালিসিস করছিলাম, দেখলাম যে দমদম, বসিরহাট এবং কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস 1% এগিয়ে আছে, আর বিজেপি 1% এগিয়ে আছে। বর্ধমান দুর্গাপুর যেখানে দিলীপবাবু দাঁড়িয়েছেন, আর শান্তির যেখানে জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়ায় দাঁড়িয়েছেন তিনি 1%-এ এগিয়ে আছেন। আর ঠিক ইকুয়ালি 3%-এ কারা কি এগিয়েছেন আমি দেখছিলাম যে বিজেপি 3%-এ 3টে আসনে এগিয়ে আছেন। তার মধ্যে কোনটা রায়গঞ্জে 3%-এ এগিয়ে আছেন কার্তিক পাল, বালুরঘাটে 3%-এ এগিয়ে আছেন ডক্টর সুকান্ত মজুমদার, এবং লকেট চ্যাটার্জি হুগলি, যেটা নিয়ে খুব টেনশন হচ্ছিল, সেখানে 3%-এ এগিয়ে আছে। অর্থাৎ বিজেপি 3% ভোটে এগিয়ে আছে 3টে নির্দিষ্ট আসনে। হুগলিতে লকেট চ্যাটার্জি, বালুরঘাটে ডক্টর সুকান্ত মজুমদার, এবং রায়গঞ্জে এগিয়ে রয়েছেন কার্তিক পাল 3%। এবার তৃণমূল কংগ্রেস 3%-এ কোথায় এগিয়ে আসেন আছে, তার মধ্যে মথুরাপুরে 3% ভোটে এগিয়ে আছেন। মথুরাপুরে 3% ভোটে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, আর বর্ধমান পূর্বে শর্মিলা সরকার এগিয়ে আছেন 3% ভোটে। অর্থাৎ 3% ভোটে এগিয়ে থাকা আসনের সংখ্যা এই 10-10-1-এর মধ্যে তৃণমূলের 2, বিজেপির 3। ভালো করে খেয়াল করে দেখুন, তৃণমূলের 2, বিজেপির 3, কিন্তু 1%-এ এগিয়ে থাকা বিজেপির 2, তৃণমূলের 3। এই অ্যানালিসিসটা সার্বিকভাবে আমি করেছি। আমার যেটা মনে হচ্ছে, কংগ্রেসের একটি আসন তারা ধরেছেন, অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুরে তিনি এগিয়ে আছেন। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা হয়তো প্রশ্ন করতেই পারেন, সন্ময়বাবু আপনি কিসের ভিত্তিতে বলছেন যে ইঙ্গিতটা স্পষ্ট। আমি প্রথম কথা বলি যে দেখুন, সাম্প্রতিককালে যতগুলো সমীক্ষা, আপনি সমস্ত রাজনৈতিক দল ভুলে যান, সাম্প্রতিককালে যতগুলো সমীক্ষা, প্রত্যেকটা সমীক্ষা কিন্তু দুটো রাজনৈতিক দল, এখানকার শাসক দল তৃণমূল কংগ্রেস আর কেন্দ্রের শাসক দল বিজেপি, তারা কিন্তু 20টি আসনের আশেপাশে বিচরণ করছে। আমি সেই কথাটা আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দিই, যেখানে TV9 সমীক্ষা দেখিয়েছিল যে বিজেপি এগিয়ে রয়েছে 26টি আসনে, এবং এরা এগিয়ে আছেন 16টি আসনে, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছেন 16টি আসনে। বেশ কিছুদিন আগের একটা সার্ভেতে, মার্চ মাসের সার্ভে রিপোর্টটা যেটা বেরিয়েছিল, নিউজ 18 যিনি পিসিমণির চ্যানেল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের চ্যানেল, তৃণমূল নেতা বিশ্ববন্ধুদের চ্যানেল, তারা কিন্তু দেখিয়েছিল 25টা এগিয়ে আছে বিজেপি, তৃণমূল এগিয়ে আছে 17টা আসনে। আর সি ভোটার এবিপি আনন্দ তারা কিন্তু কয়েকদিন আগে দেখিয়েছিল, মার্চ মাসের যে সমীক্ষা, সেই সমীক্ষাতে দেখিয়েছিল যে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 23টা আসনে,
আর বিজেপি এগিয়ে আছে 19টা আসন। যদি অ্যাভারেজটা আপনি কষেন, প্রত্যেকেই কিন্তু 20-র ওপরে 20 নিচে, 20-র ওপরে 20 নিচে। যিনি 20 খুব খারাপ করছেন, তৃণমূল কংগ্রেস দুটোতে খারাপ করেছে, 20-র নিচে 17-16তে আটকে আছে। আর বিজেপি যেটাতে খারাপ করেছে 20-র নিচে 19-এ আটকে আছে। আবার যারা ভালো করেছে, তৃণমূল বিজেপি ভালো করেছে দুটো সার্ভেতে, একটাতে 26 পেয়েছে, একটাতে 25 পেয়েছে। আবার তৃণমূল যেটাতে ভালো করেছে 23 পেয়েছে। অর্থাৎ এই এন্টায়ার সার্ভে রিপোর্টগুলো মার্চ মাসে যা বেরিয়েছিল তাতে একটা ইঙ্গিত কিন্তু স্পষ্ট যে কেউ 30টার ওপর আসন লিড করে নিয়ে নিতে পারছে না। অর্থাৎ কোনো দল যদি 30টার ওপর আসন পায় তাহলে বিপক্ষ তো 10টার তলায় নেমে যাবে, যেখানে বামপন্থীরা এক্সিস্ট করছে না। বামপন্থীরা লড়াই দেবেন, ভোট পাবেন, কিন্তু বামপন্থীরা কোনো ফিগারে আসবেন না, কোনো নির্বাচনী কোনো ক্যান্ডিডেট জিতবেন বলে মনে হয় না। 1-1টা আসনে চেষ্টা করছেন কিন্তু জিতবেন বলে মনে হয় না এই পরিস্থিতি। কিন্তু সার্ভে রিপোর্ট থেকে বেরোচ্ছে, আমি তো বলেছিলাম কিন্তু সার্ভে রিপোর্টেও সেটা বেরোচ্ছে। ফলে মার্চ মাসের রিপোর্টেও যেটা বেরিয়েছে সেটাতে কিন্তু 26, 25, 23 যারা সর্বোচ্চ পেয়েছে, আর যারা কম পেয়েছে 19, 17, 16, অর্থাৎ 20 ঠিক আগে পরে দুটো দলের লড়াই। এখন এই যে নির্বাচন, 44 দিনের নির্বাচনী পর্ব, এই নির্বাচনী পর্বে মারাত্মক সুইং হয়ে যায়, অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে। আমি শুনছিলাম সার্ভেতে বলছিলেন বিশ্বনাথ চক্রবর্তী যে 48% ভোটার কমিটেড, অর্থাৎ আমি এই দলকে দেবো তো এই দলকে দেবো, অন্য কোনো দলে দেবো না। আর একটা বড় অংশের ভোটার রিসেন্ট যেসব ঘটনা ঘটে তার ভিত্তিতে ভোট দেয়। আর আরেকটা দল ভোটার ভোট দেয় শেষ মুহূর্তে, ইলেকশনে যেদিন ভোট দিতে যাবেন সেই দিন তিনি সিদ্ধান্ত নেন আমি কাকে ভোটটা দেবো, এবং সেখানে অনেক মানিটারি ফ্যাক্টরস ইনভলভ। এগুলো তো ফ্যাক্টরস জড়িত। আমি আজকে ইঙ্গিতটা স্পষ্ট কেন বললাম যে দেখুন যে রেজাল্টগুলো বেরিয়েছে আমি তাতে দেখছিলাম বিজেপি গতবার যে আসনগুলো পেয়েছিল সেই আসনগুলোর পরেও দুটো আসন অতিরিক্ত তারা সংযোজন করেছে এই 10-এর মধ্যে। কোনটা? তমলুকটা আগে তৃণমূল কংগ্রেসের হাতে ছিল, সেই তমলুক আসনটা কিন্তু বিজেপি নিজে রিগেইন করেছে। আপনি দেখুন জলপাইগুড়ি বিজেপির ছিল, বিজেপি পেয়েছে। দার্জিলিং বিজেপির ছিল, বিজেপি পেয়েছে বলতে আমি বলছি যে এটাই সার্ভেতে বেরিয়েছে। রায়গঞ্জ বিজেপির ছিল, বিজেপি পেয়েছে। বালুরঘাট বিজেপির ছিল, বিজেপি পেয়েছে। মালদা উত্তর বিজেপির ছিল, বিজেপি পেয়েছে। এবং এখানে দাঁড়িয়ে বহরমপুর কংগ্রেসের ছিল, কংগ্রেসই লিড করছে। কৃষ্ণনগর তৃণমূলে ছিল, তৃণমূল পেয়েছে। সার্ভে অনুযায়ী পেয়েছে বলতে মনে রাখবেন সার্ভে রিপোর্ট অনুযায়ী। কৃষ্ণনগর তৃণমূলে ছিল, তৃণমূল পেয়েছে 1% এগিয়েছে। দমদম তৃণমূলে ছিল, তৃণমূল এগিয়ে আছে 1%। বসিরহাট তৃণমূলে ছিল, তৃণমূলই এগিয়ে আছে। মথুরাপুর তৃণমূলে ছিল, তৃণমূল এগিয়ে আছে। ডায়মন্ড হারবার তৃণমূলে ছিল, তৃণমূল এগিয়ে আছে। কলকাতা দক্ষিণ তৃণমূলে ছিল, তৃণমূল এগিয়ে আছে। অর্থাৎ তৃণমূলের আসনগুলো ধরে রেখেছে, এক্সেপ্ট তমলুকের আসনটা চলে গেছে, শিফট ওভার করে গেছে সরাসরি বিজেপির দিকে, যেখানে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দাঁড়িয়েছেন। হাওড়া তৃণমূলের ছিল, তৃণমূল দেখাচ্ছে তৃণমূল পেয়েছে। শ্রীরামপুর তৃণমূলের ছিল, তৃণমূল পেয়েছে। হুগলি লকেট চ্যাটার্জি ছিলেন বিজেপির, লকেট চ্যাটার্জি পাচ্ছেন, দেখিয়েছেন। তমলুক এই একটা শিফট হয়েছে আমি আপনাকে বললাম। মেদিনীপুর ছিল কিন্তু পরিষ্কারভাবে দিলীপ ঘোষের, সেটা এবারে অগ্নিমিত্রা পাল জিতছেন দেখিয়েছে। পুরুলিয়া বিজেপি ছিল, বিজেপি পাচ্ছে। বর্ধমান পূর্ব তৃণমূলের ছিল, তৃণমূল পাচ্ছে। বর্ধমান দুর্গাপুর বিজেপি ছিল, বিজেপি পাচ্ছে, কীর্তি হাজারকে হারিয়ে দিলীপ ঘোষ জিতছে। বোলপুর তৃণমূলের ছিল, তৃণমূল পাচ্ছে। তাহলে দাঁড়ালোটা কি? এই 10-10-1-এর মধ্যে 2019-এর নির্বাচনের রেজাল্ট অনুযায়ী যে 21টা রিপোর্ট আপাতত এবিপি আনন্দ বার করছে, তার মধ্যে একটাই রিমার্কেবল ব্যাপার যে তৃণমূলের হাতে থাকা তমলুক চলে যাচ্ছে বিজেপির হাতে। ফলে 10-10-1। এবার বাকি রয়েছে 21টা আসন। সেই 21টা আসনে আমি একটা পর্যালোচনা করছিলাম। দেখুন সেই রিপোর্টটা আজকে এই প্রতিবেদন যখন দেখছেন, আজকে এই সন্ধ্যেবেলা হয়তো এবিপি আনন্দ সেটা শো করবে, কিন্তু সেটাতে আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছিল যে দেখুন সব মিলিয়ে 12টি আসন বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা আছে। 12টি আসন। এখন আপনারা বলবেন যে 12টা আসন আপনি কিসের ভিত্তিতে বলছেন, কোনটা বলছেন? আমি কোনটা স্পেসিফিক বলছি না, কিন্তু আমার একটা অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্টটা মেলে কিনা এবিপি আনন্দের সঙ্গে দেখবো, সেটা নিয়ে আমি আগাম প্রেডিকশন কিছু করতে চাইছি না। এবার তৃণমূল কংগ্রেসের যেটা ইন্টারেস্টিং, তৃণমূল কংগ্রেস কিন্তু 9টা পেতে পারে, তাহলে 12 নয় 9টা হলে আজকে এই প্রতিবেদন যখন দেখছেন তার আগের দিন যে সার্ভে বেরিয়েছে তৃণমূল কংগ্রেস, তাতে পেয়েছে সব মিলিয়ে সর্বমোট 10টা আসন। তার সঙ্গে যদি 9টা জোড় হয় 19টা পেতে পারে। আর বিজেপি যে 10টা মানে যে আসনগুলো গতকাল 10টা পেয়েছে তার সঙ্গে আরও 12টা যোগ হতে পারে, অর্থাৎ 22 এবং 19-এর একটা চক্কর হতে পারে। কিন্তু অ্যাপারেন্টলি এবিপি আনন্দের সমীক্ষা আজকে সন্ধ্যেবেলা যেটা হবে সেটা নাও হতে পারে। আমার অ্যাপারেন্টলি মনে হয়েছে যে আসনগুলো এখনও সমীক্ষা রিপোর্ট বেরোয়নি, তার মধ্যে 12টি বিজেপির দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কি মিলবে? আপনারা অনেকেই বলেন মশাই ছাড়ুন তো, প্রিপোল সার্ভে ওরা পয়সা কে এসব করে। কিন্তু দেখুন আমি একটা জিনিসে বিশ্বাস করি, আমি প্রিপোল সার্ভে, পোস্টপোল সার্ভে এগুলোতে খুব বিশ্বাসী নই। যেমন মেলে তেমন মেলেও না, এরকম অনেক ঘটনা ঘটেছে।
কিন্তু একটা ল অফ অ্যাভারেজ, অর্থাৎ আপনি যদি অ্যাভারেজ তৈরি করেন সেই অ্যাভারেজটাকে আপনাকে মানতেই হবে। মানে 4-5টা টিম সবাই ভুল বলছে আর আমি মানবো না, আমি এত গোয়ার গোবিন্দ নই, পরিষ্কার বলছি। আমি যেমন এই সার্ভেগুলোর মেথড নিয়ে, সার্ভেগুলোর স্যাম্পল সার্ভে নিয়ে আমার অনেক প্রশ্ন আছে, আমি সেই ডিটেলে অন্য কোনো সময় কোনো দিন আলোচনায় যাব। কিন্তু দেখুন, এবিপি সি ভোটার কিন্তু বেশিরভাগ সময় রেজাল্টের কাছাকাছি থাকে, যদিও ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের ক্ষেত্রে তারা মেলাতে পারেনি, মার্জিনালি তারা অনেকটা পিছিয়ে পড়েছেন। ফলত অনেক কিছু সম্ভাবনা আছে হয়ে যাওয়ার। আর বিশেষ করে 44 দিনের নির্বাচনী, এই 44 দিনের নির্বাচনের মধ্যে এমন ইস্যু তৈরি হয়ে যাবে, এমন ঘটনা ঘটে যাবে, প্রত্যেকটা মিনিটে ইস্যু তৈরি করার চেষ্টা করুন। আপনি খেয়াল করে দেখুন, তৃণমূল কংগ্রেস ডেসপার্টলি হান্টিং ফর ইস্যুস। 100 দিনের টাকা দিচ্ছে না বলে কত গল্প, কত কন্নাকাটি। রাজ্যপালের কাছে, গভর্নরের হাউসে গিয়ে বারবার বসেছেন। শুভেন্দু যখন দিনে 2টো করে সভা করছেন, আর তখন রাজ্যপালের কাছে গিয়ে দরবার নিয়ে 15-20 জন নেতাকে নিয়ে অভিষেক 2 দিন ধরে বসে রয়েছেন। এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর আমার মনে হয়েছে। নির্বাচনের আগে বাবা জেলে না যাই, একটু আপনি বাঁচান, অন্তত ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আপনি বোঝান। দ্যাট ওয়াজ দ্য মেসেজ দে ওয়ার ট্রাইং টু গিভ। আমার যেটা মনে হয়েছে, এটা নিয়ে কেউ প্রশ্ন করছেন না। রাজ্যপালের ভূমিকাটাও কিন্তু আতশ কাচের তলায় আসা দরকার। হোয়াট দ্য রোল হি ইজ প্লেয়িং, তাকে দিয়ে কিছু একটা ম্যানেজ করানোর চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন না, তো এটা আমার মনে হয়েছে। আরেকটা খুবই ইন্টারেস্টিং, মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিককালে 10টা সভা আমি কাউন্ট করছিলাম। মানে সাম্প্রতিককালে যে সভাগুলো করেছেন, উত্তরবঙ্গে করেছেন, মধ্যবঙ্গে করেছেন, দক্ষিণবঙ্গে করেছেন, 3টে সভা ছাড়া 7টা সভাতে পুয়ার পারফরমেন্স অফ দর্শক, মানে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনতে গেছেন, সাংঘাতিক পুয়ার, মানে এমন খারাপ অবস্থা হয়েছে সাম্প্রতিককালে দেখা যায় না। দেখুন, নরেন্দ্র মোদী জলপাইগুড়িতে সভা করছেন, যা লোক হয়েছে, কিংবা নরেন্দ্র মোদী কুচবিহারে যা সভা করছে তার 1/4 মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই ভিড় হচ্ছে। এটা এক্সপেক্টেড। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোথায় একজন চোরেদের নেত্রী, ফলে স্বাভাবিকভাবে তার ক্রেডিবিলিটি আর কোথায় ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ক্রেডিবিলিটি। 1/4 মানে নরেন্দ্র মোদীর সভায় যদি ধরুন 1 লাখ লোক দর্শক আসনে বসছে, মমতার সভায় 15-20 হাজার 25 হাজার লোক বসছে। কিন্তু এটা তো একটা দিক। কিন্তু শুভেন্দু অধিকারী তাঁর সভায় মানে যা ভিড় হচ্ছে তার 1/4 হচ্ছে মমতার সভায়। কুচবিহারে শুভেন্দু অধিকারী যে সভা করে এসছেন, প্রায় 60 থেকে 70 হাজার মানুষের ভিড়। মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে গেছেন 15 হাজার মানুষের ভিড়। আমাকে একজন জলপাইগুড়ির সাংবাদিক বন্ধু, দীর্ঘদিন একটা ইলেকট্রনিক্স মাধ্যমে কাজ করেন, বললেন, শোনবাবু, জলপাইগুড়ির সভাও ফ্লপ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, আমি সেটাতে আসছি, একটা বিশেষ তথ্য আপনাদের কাছে দেবো। আমাকে একজন খুব বড় স্তরের আমলাই খবরটা দিলেন। তার আগে আমি বলি, জলপাইগুড়ির সাংবাদিক বন্ধু বলছিলেন যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে সভাটা করবেন, যে মাঠটা ঠিক হবে, তখন বলা হয়েছে মাঠটাকে ছোট মাঠ বাছুন, অর্থাৎ যে মাঠে অল্প ভিড় হলেও মনে হবে অনেক ভিড়। এবং জলপাইগুড়ির যে মাঠে সভাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সাম্প্রতিককালে, সেই ছোট্ট মাঠ, সেই ছোটো মাঠও ভরাতে পারেননি। ভাবতে পারেন কতটা লজ্জার। কুচবিহারে তো মঞ্চেই উঠতে চাইছিলেন না, এরকম আমি খবর পাচ্ছিলাম। থাক, সেই লজ্জা বাড়াবো না, বিড়ম্বনা বাড়াবো না। কিন্তু 10টা সভার মধ্যে 7টা সভাতে ভিড় মারাত্মক কম। সাম্প্রতিককালে মমতা বন্দ্যোপাধ্যায় গত 1 বছরের, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা সভা দেখি, মনিটরিং করি, তার বক্তৃতা শুনি, তার অডিয়েন্সটাকে মাপার চেষ্টা করি। আমার সাম্প্রতিককালে দেখেছি সমস্ত সভাগুলোতে ওই কন্যাশ্রী, লক্ষ্মীশ্রীতে নিয়ে যাচ্ছি আমি, কন্যাশ্রী করে স্কুলের মেয়েরা, তাদের এসডিও ডিএমের অফিস থেকে ভলভো বাস পাঠানো হচ্ছে মেয়েগুলোকে নিয়ে আসা, তার পেছনে বাস যাচ্ছে মাদের নিয়ে আসা, তার সঙ্গে টিফিনের প্যাকেট, খাওয়ার প্যাকেট, জলের বোতল দিয়ে একদম মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সভা করেন, সেখানে বলা আছে, এগুলো আইপ্যাক থেকে প্ল্যান করা থাকে, যে 100 ফুটের মধ্যে কেউ থাকবে না। এখন বলুন, আমি বক্তৃতা দিচ্ছি, আমার 100 ফুট ডিস্টেন্সের মধ্যে ফাঁকা থাকবে, অর্থাৎ আমার সিকিউরিটির কারণ থেকে 100 ফুটটা ফাঁকা করে। এরপরে বসানো হয় বাচ্চা মেয়েগুলোকে, তারপরে বসানো হয় তাদের মাদের। বাচ্চা মেয়েগুলোর হাতে প্ল্যাকার্ড তৈরি করে ডিএমএসডিওর অফিস থেকে দিয়ে দেওয়া হয়, বিডিওর অফিস থেকে দিয়ে দেওয়া হয়। তারা এরকম কন্যাশ্রী বলে নাড়ে মাঝে মাঝে। মেয়েরা বসে, মারা বসে, শেষকালে তৃণমূল কংগ্রেসের যারা অরিজিনাল বক্তব্য শুনতে আসে তারা এইভাবে গত 1 বছর চালিয়েছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন, এবং বুঝতে পেরেছেন বলেই এমন একটা অবস্থা হয়েছে, গত 7টা সভার মধ্যে, 10টা সভার মধ্যে 7টা সভা ফ্লপ। আমি পুলিশের রিপোর্ট বলছি, গোয়েন্দা রিপোর্ট বলছি, যার তথ্য আমি পেয়েছি সংগ্রহ করে বলছি, টোটাল ফ্লপ। অর্থাৎ মমতাও বুঝতে পারছেন মানুষ আমাকে আর নিচ্ছে না, রাদার আমার গুলবাজিটাকে নিচ্ছেন না। আপনারা একটু খেয়াল করে দেখুন, যে সময় শুভেন্দু দিনে 2টো করে 3টে করে সভা করছেন, দৌড়ে বেড়াচ্ছেন, কখনো জলপাইগুড়ি, কখনো কোচবিহার, কখনো আলিপুরদুয়ার, কখনো সোনারপুর, কখনো বসিরহাট, কখনো তারকেশ্বর, কখনো পূর্ব মেদিনীপুরে বিভিন্ন প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন। সেই সময় দাঁড়িয়ে একটু ভালো করে লক্ষ্য করে খেয়াল করে দেখুন, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনে সময় কাটাচ্ছেন, একদিন নয়, পরপর 2 দিন। কখনো কর্মীদের বুস্ট আপ করার জন্য কোনো জায়গায় কর্মী সভা করছেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতাতেও আর লোক ইনফ্লুয়েসড হবে না। দ্যাট ইজ দ্য মেসেজ হি হ্যাজ রিসিভড। অর্থাৎ আমি বললে প্রচুর নতুন করে ভোটার ভোট দিতে দেবে না আমাকে, কেন আমাকে বিশ্বাস করেন।
আমাকে কয়লা, গরু, বালি, পাথর এর সঙ্গে সবাই রিলেট করে, বলে আমার বিশ্বাসযোগ্যতা জিরো। তবু আমার পিসির কথা কিছু শোনে বলে সেইভাবে কিছু সভা করা হয়েছে। এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে এই পিপল সার্ভেটা হচ্ছে। মানুষ বেসিক্যালি তৃণমূল দলটাকে চোরেদের দল মনে করেন। মানে আমি আপনাদের একটা কথা মাঝে মাঝে ইদানিংকালে বলছি না, আমি নিজে এখন রিসার্চ করছি, সার্ভে করছি, যে তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে প্রতি ঘন্টায় কতগুলো চোর তৈরি হয়। ন্যূনতম 100টা করে চোর আর 100টা করে তোলাবাজ তৈরি হবে তৃণমূল কংগ্রেসকে একটি ভোট দেওয়া মানে। সুতরাং সেই চোর তৈরি করবেন কিনা, সেই তোলাবাজ তৈরি করবেন না, যা আপনার পরবর্তী প্রজন্মকে শেষ করবে, আপনি নিশ্চিতভাবে চাইবেন না। ফলে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা এমন একটা তলানিতে চলে গেছে, লোকের বিশ্বাস করে না। চুরি মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, চুরি মানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা মানুষের পারসেপশনে তৈরি চলে গেছে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই পিপল সার্ভেটা হলো। আর সেই পিপল সার্ভেতে আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আমার খুব চোখে লেগেছে, আমি সেটা বলি, আজকের এই প্রতিবেদন শেষ করব। যেখানে দাঁড়িয়ে দেখুন যে কটা সার্ভে হয়েছে, মানে যে সার্ভেগুলো হয়েছে, প্রথম দফার যে ইলেকশন কবে হচ্ছে 19 এপ্রিল, প্রথম দফায় 19 এপ্রিলের ইলেকশনে আমি দেখছিলাম যে সার্ভের রিপোর্টগুলো বেরিয়েছে, তার মধ্যে একমাত্র জলপাইগুড়িটা সার্ভেতে বেরিয়েছে, যেটা নির্মলচন্দ্র রায়কে হারিয়ে জয়ন্ত কুমার রায়, ডাক্তার জয়ন্ত কুমার রায়, তিনিই জিতছেন। 19 এপ্রিল থেকে আজকে যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি, তারিখ কত? 12 এপ্রিল, 7 দিন বাকি। 7 দিন বাদে যে যারা ভোটে যাচ্ছেন, 5ই এপ্রিল তার সার্ভে হয়েছে। সেই 5ই এপ্রিলের সার্ভের পরে, ভালো করে কেন, 5ই এপ্রিলের পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী জলপাইগুড়িতে ম্যাসিভ শো করে গেছেন। ফলে জলপাইগুড়িতে ওই নরেন্দ্র মোদীর সভার আগেই জয়ন্ত রায়ের পিপল সার্ভেতে অনেকটা লিড নিয়ে নিয়েছেন। ফলত জলপাইগুড়ি নিয়ে চিন্তা করার খুব জায়গা বোধহয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নেই, হালটা তাদের ছেড়ে দিয়েছেন, একটা গ্যামলিং করেছেন বা এই ইলেকশনে একজন প্রার্থীকে দাঁড় করিয়ে, কিন্তু মনে হচ্ছে জলপাইগুড়ি আর ডিভিডেন্ড তৃণমূল কংগ্রেসকে দেবে না এখন যা সিচুয়েশন। আমি কেন্দ্র ওয়াইজ দার্জিলিংও 26 এপ্রিল ইলেকশন, সেখানে বিমল গুরুং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিয়েছেন। এডওয়ার্ড কংগ্রেসের সঙ্গে ছিলেন, কিন্তু এডওয়ার্ড ভেতরে বিজেপির দিকে চলে এসছেন, এরকম একটা রিপোর্ট আছে। এবং রাজু বিস্তা প্রচুর ক্লাবগুলোকে ম্যানেজ করেন। ফলে দার্জিলিংয়ের যেটা দেখানো হয়েছে, এবং দার্জিলিং 26 এপ্রিল, অর্থাৎ 12 থেকে 26 মাত্র 14 দিন, মানে 5ই এপ্রিল থেকে 26 এপ্রিল মাত্র 21 দিন আগে সার্ভেতে দার্জিলিংয়ে অ্যাডভান্টেজ বিজেপি রয়েছে। আচ্ছা, এবার দেখুন রায়গঞ্জ বালুঘাট 3% লিড নিচ্ছে, মানে 26 এপ্রিল, 5ই এপ্রিল থেকে 26 এপ্রিল মানে 21 দিন, 3 সপ্তাহ আগে বলছে 3% লিড রায়গঞ্জ বালুঘাট, কার্তিক পাল এবং ডক্টর সুকান্ত মজুমদার 3% লিড। 21 দিন আগে, 3 সপ্তাহ আগে এই লিডটা 3% হচ্ছে। এটা কিন্তু অনেক বেড়ে যেতে পারে। মানে দেখুন, বিজেপি আর তৃণমূলের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি দেখে আমার যেটা মনে হচ্ছে, বিজেপি কিন্তু খুব অ্যাগ্রেসিভ লাস্ট ফেজে ইলেকশনগুলো করছে। দক্ষিণবঙ্গে দেখুন বিজেপির সেরকম খুব সাংঘাতিক প্রচার নেই, ওটা তুলবে মে মাসের শুরু থেকে, আমার যতটুকু স্ট্র্যাটেজি বুঝছি। উত্তরবঙ্গে কিন্তু সাংঘাতিকভাবে এই লাস্ট ফেজটা বিজেপি হাইপ তুলেছে। শুভেন্দু অধিকারী পড়েই আছেন ওখানে, জলপাইগুড়িতে 2টো সভা করেছেন, তারপরে আলিপুরদুয়ার, কোচবিহার, সমানে ওখানে সভা করে যাচ্ছেন। আজকেও উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী সভা আছে। শুভেন্দু অধিকারী সভা, রোড শো কন্টিনিউয়াস, উত্তরবঙ্গটাকে এমফাসিস দিয়ে দিচ্ছেন যাতে অ্যাবসলিউট করা যায়। এইবার আসছি 7ই মে মালদা উত্তরের খগেন মুর্মু জেতার সিট। কারণ খগেন মুর্মু ইলেকশনটা বোঝেন, গ্রাসরুট লেভেলে মানুষের কাছে মেশার পেনিট্রেশনটা। প্রসূন ব্যানার্জিকে নামিয়ে একটা প্রমোটি আইপিএসকে নামিয়ে একটা ফাটকা খেলেছেন, কিন্তু এই সার্ভে দেখাচ্ছে খগেন মুর্মু এগিয়ে আছেন। আচ্ছা, বহরমপুর কংগ্রেস এগিয়ে, এখন এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। 13ই মে, এখন অনেকটা সময় হাতে আছে। ওখানে ডক্টর নির্মল শাহ বিজেপির ক্যান্ডিডেট, লড়াইটা কার সঙ্গে কার হবে এটাকে আমি একটু পেন্ডিং রাখছি। এটা নিয়ে আমি নিজে অ্যানালিসিস করছি, আপনাদের কাছে অবশ্যই বাংলা বার্তায় আমার বক্তব্য আপনাদের কাছে বলবো। কৃষ্ণনগরে মহুয়া মৈত্র 1% এগিয়ে আছেন। ইলেকশন কবে? 13ই মে, অর্থাৎ এখন থেকে ঠিক 1 মাস বাকি। 1%টা মানে আমি বলছি 7 দিনের 2% ডিফারেন্স হয়ে যায়, অর্থাৎ 1% মানে যেটা ডেফিসিট আছে সেটা মেকআপ করে 1% এগিয়ে যাবে। আমার নিজের ধারণা অমৃতা রায়ের জন্য শুভেন্দু অধিকারী এখন দীর্ঘ সময় দেবেন 13ই মে, কারণ প্রেস্টিজ সিট, এবং নরেন্দ্র মোদীও আমার নিজের ধারণা আরও বেশি ব্যাকিং করবেন অমৃতা রায়কে। বলে মহুয়া মৈত্রের 1% এগিয়ে থাকাটা কিন্তু স্লিপ করতে পারে, এটা আমার নিজের ধারণা। ভুল হলে ভুল হবে, কিন্তু আমার যেটা ধারণা যে মহুয়া মৈত্র কিন্তু পিছিয়ে পড়তে পারেন। এই 1টা মাস কিন্তু সাংঘাতিক বিজেপি ফোর্স দেবে কৃষ্ণনগরে। আপনার নির্বাচনী প্রচারের দিকে একটু খেয়াল রাখবেন, তাহলে বুঝতে পারেন। দমদম দেখুন, ইটস টু আর্লি টু সে, কেন দমদমে যদিও 1% সৌগতরা এগিয়ে আছে, ইটস টু আর্লি টু সে। এখানে কিন্তু একটা তুল্যমূল্য লড়াই, অনেক সুজন চক্রবর্তী ভালো লড়াই দিচ্ছেন। শিলভদ্র দত্ত তৃণমূল কংগ্রেসে এক সময় বিধায়ক ছিলেন, অত্যন্ত সজ্জন ভদ্র ব্যক্তি। ফলে সেই মানুষটা কতটা ক্যাম্পেইনকে টপ বিটে তুলতে পারে না। লাস্ট ফেজে ইলেকশন 1 জুন, ফলে এখনও 1 মাস 20 দিন বাকি। মে মাসের 1টা মাস কিন্তু
এই সিটটার ভাগ্য নির্ধারণ করবে আমার ধারণা। সুজন চক্রবর্তী প্রথম দিকে বড্ড বেশি দৌড়ে ফেলেছেন, বাম ভোট কনসলিডেশন করেছেন, সৌগত রায়কে কেউ চায় না। আমি বলছি আর্ডেন্ট তৃণমূলের বাড়ির ভক্তদের লোকের সঙ্গে কথা বলছি, বলছে লোকটা বিদায় নিলে ভালো, কিন্তু তাহলে সে ভোটটা কে নেবেন? যদি এই সি ভোটের সমীক্ষায় দেখছিলাম 5-6% সুজন চক্রবর্তী ভোট বাড়িয়েছে, তৃণমূল কংগ্রেস তো ভোট বাড়াতে পারেনি, 1% ডিফারেন্স বিজেপির সঙ্গে। তার মানে তৃণমূল কংগ্রেসের ইরোশন হয়েছে। শিলভদ্র দত্ত কতটা লড়বে, কতটা নির্বাচনী প্রচারকে তুঙ্গে তুলবেন, তার উপর কিন্তু দমদম নির্ভর। দমদম নিয়ে আমি পরবর্তীকালে বহরমপুরের মতো পরবর্তী স্পেশাল এপিসোড আপনাদের কাছে করব। বসিরহাট, বারাসাত আসেনি, বসিরহাটে 1%-এ হাজি নুরুল ইসলাম শুনছি ক্যান্ডিডেট বদল করবেন, তিনি নাকি অসুস্থ। 1%টা কোনো ফ্যাক্টর নয়। 1 জুন শুভেন্দু অধিকারী নিজে এটাকে টার্গেট নিয়েছেন, বলে আমার নিজের ধারণায় 3-4%-এর মার্জিনে রেখাপাত্র বেরিয়ে যাবেন। ঠিক কী ভুল সেটা তো ভবিষ্যতে বলবে, কিন্তু কৃষ্ণনগর এবং বসিরহাট এই দুটোতেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজে প্রার্থীদের ফোন করেছেন, আর দুটো ক্ষেত্রেই শুভেন্দু অধিকারী পার্সোনাল এজেন্ডা নিয়েছেন। বসিরহাট, কৃষ্ণনগর বার করা তার এজেন্ডা। এই 10-এর মধ্যে থেকে কিন্তু দুটো নেমে বিজেপির দিকে চলে গেলেও যেতে পারে, অর্থাৎ 12-8 হয়ে যেতে পারে। কিন্তু এই ফেজে যা এবিপি আনন্দের রিপোর্ট বেরিয়েছে, আমি আমার অ্যানালিসিসটা বলছি, ভুল হলে ভুল হতে পারে, কিন্তু প্রত্যেকের তো নিজস্ব একটা অ্যানালিসিস থাকে, আমি তার ভিত্তিতে বলছি। মথুরাপুর, ডায়মন্ড হারবার এখনও ক্যান্ডিডেট বিজেপি দেয়নি, জানি না কী হবে। মথুরাপুর নিয়েও আমি কিছু বলতে পারবো না, কারণ আমি খুব বেশি কিছু জানি না। কলকাতা দক্ষিণ, মালা রায় অসম্ভব ভালো লড়াই দিচ্ছেন সেখানে। দেবশ্রী চৌধুরী প্রচণ্ড দৌড়াচ্ছেন, আমার ধারণা ছিল না দেবশ্রী চৌধুরী এতটা ভালো দৌড়তে পারেন। আর মালা রায় যে অথর্ব অক্ষম, দক্ষিণ কলকাতা জানি, কিন্তু দক্ষিণ কলকাতায় তৃণমূলের অ্যাডভান্টেজ, 8খানা মন্ত্রী ছিল আগে, তৃণমূলের সংগঠন আছে, চোরেদের যে পরিবার আলিবাবা, আলিপিসি 40 চোর, তাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি, তারা ওখানে থাকেন। ফলে দক্ষিণ কলকাতায় সাংগঠনিকভাবে তৃণমূল সাংঘাতিক শক্তিশালী। কিন্তু দেবশ্রী চৌধুরী এজ এ ক্যান্ডিডেট কিন্তু লড়াইটা দিচ্ছেন, বলছেন মালারা এগিয়ে, দেখা যাক। আমি এই নিয়ে এখন কোনো কমেন্ট করব না যে শেষ পর্যন্ত কোনটা কী হয়, কত দূর হয়, কে কত লড়াই। বামপন্থীরা অবশ্যই ভালো ক্যান্ডিডেট দিয়েছেন, কিন্তু খুব বেশি দাগ কাটতে পারবেন। তৃতীয় হবেন লড়াইটা মালা রায় ভার্সেস দেবশ্রী চৌধুরী। এখন এবিপি আনন্দ বলছে মালা রায় এগিয়ে আছেন, সেটা নিয়ে আমি পরবর্তীকালে প্রতিবেদন করব। হাওড়াতে খুব বেশি রিপোর্ট দেয়নি। হাওড়াতে বলছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানুষের প্রচণ্ড ক্ষোভ, কিন্তু আবার প্রসূন বন্দ্যোপাধ্যায় জিতছেন বলেছেন। কিন্তু মনে রাখবেন, হাওড়া ইজ এ কসমোপলিটান এরিয়া, এখানে যেমন মাইনরিটি ভোটার আছে, হাওড়ায় কিন্তু প্রচুর অবাঙালি ভোটার আছে। হাওয়া যদি ওঠে, সেই হাওয়া কিন্তু রোধ করা মুশকিল হবে প্রসূন বন্দ্যোপাধ্যায়, কেন প্রসূন বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি অক্ষম অপদার্থ একজন প্রার্থী। উল্টো দিকে যিনি আছেন প্রার্থী, অসম্ভব ভালো, ডক্টর রতিন চক্রবর্তী, মানুষ হিসেবে তার পারিবারিক ট্র্যাডিশন, ভোলানাথ চক্রবর্তী পুত্র, এবং মানে সত্যি কথা বলতে বাংলার যতজন ক্যান্ডিডেট বিজেপি দিয়েছেন, সত্যিকারের কোয়ালিটি পার্সন যদি জাজ করতে হয়, এই মানুষটা জিতবেন কিনা জানি না, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসও পছন্দ করে না, কিচ্ছু করেননি। 15টা বছর ধরে সংসদে গেছেন ঘুমোতে, আর অবসর সময় ওই ফুটবল নাচে বিভিন্ন ক্লাব টাবের প্রোগ্রামগুলোতে ঘুরে। নিজেও জানেন কত বড় অক্ষম অপদার্থ একজন প্রার্থী, কিন্তু তৃণমূলের জোয়ারে ভাসিয়ে যদি বেরিয়ে যেতে পারেন, মোহনবাগানের ভোট ব্যাংকটাকে যদি কাজে লাগাতে পারেন। কিন্তু মনে রাখবেন, হাওড়া কিন্তু কসমোপলিটান সিটি, এইটা কিন্তু ঘুরে যেতে পারে। শুভেন্দু কিন্তু এখানে ঝাঁপাবেন, এবং হাওড়ার ইলেকশনটা হচ্ছে 20 মে, এখন অনেকটা সময়, প্রায় 1 মাস 8 দিন সময়, 28 দিন সময় আছে। শুভেন্দু একাধিক সভা, রোড শো করবেন, পরিস্থিতি পরিবর্তন হলেও হতে পারে। এবার আসি শ্রীরামপুর নিয়ে, এখনই কিছু বলবো না, কারণ এটা আমার অ্যানালিসিসের বাইরে। হুগলিতে চমকে দিয়েছে, রচনা বন্দ্যোপাধ্যায় জিতবেন অনেক, উনি যেখান সেখান ধোঁয়া দেখতে পাচ্ছেন। মানে হুগলিতে এত অভিনয় ভণ্ডামি করছে, হুগলির মানুষ বোধহয় বুঝতে পারছেন ভুয়ো ক্যান্ডিডেট যেখানে পাচ্ছেন মাঠে ঘাটে, ওই তো ধোঁয়া দেখা যাচ্ছে, ওই তো ধোঁয়া দেখা যাচ্ছে। আমার বলতে ইচ্ছে করছিল, আরে যে মানুষটা খেতে পান না, যে মানুষটা কারখানার বন্ধ শ্রমিক, তার মৃতদেহ সৎকার করার সময় যখন শ্মশানে পোড়ায়, তখনও ধোঁয়াটা বেরোয়। রচনা বন্দ্যোপাধ্যায় সেই ধোঁয়াগুলোই রেখেছেন, যার জন্য রিল বানাচ্ছেন। আপনি ভাবতে পারেন, একটা মিমি তৃণমূল উপহার দিয়েছে, একটা নুসরাত তৃণমূল উপহার দিয়েছে, একটা সন্ধ্যা রায় তৃণমূল কংগ্রেস উপহার দিয়েছে, একটা মুনমুন সেন তৃণমূল কংগ্রেস উপহার দিয়েছে। এদের ভোটে জিতি কী করেছিল এরা? রচনা বন্দ্যোপাধ্যায় গেলে রুটি বেলবেন দিদি নাম্বার 1-এর শোতে, মানুষ পাবেন না, সেটা বোধহয় বুঝতে পেরেছেন। যেন 3%-এর লকেট এখনই এগিয়েছে এবিপি আনন্দ সি ভোটারের সমীক্ষা। মেদিনীপুরে অগ্নিমিত্রা পাল অসম্ভব ভালো ক্যান্ডিডেট, জুনমালিয়াকে লোকে চিনে। অগ্নিমিত্রা পাল যে ধরনের লড়াকু মহিলা, আমার নিজস্ব ধারণা অগ্নিমিত্রা পাল অ্যাবসলুট মার্জিনে জুনমালিয়াকে হারাবে মেদিনীপুরে একসময় দিলীপবাবু ছিলেন, তাঁর রেখে যাওয়া জায়গাতে অগ্নিমিত্রা পাল অসম্ভব ভালো ফাইট দিচ্ছেন, সেটা নিয়ে আমি বিশেষ প্রতিবেদন পরে করব। পুরুলিয়াতে জ্যোতির্ময় সিং মাহাতো 1% এগিয়েছে, কিন্তু ওর আরও অনেক বেশি ভোটে এগোনো উচিত। 25 মে, অনেকটা সময় হাতে আছে, 1 মাস 10 দিন। পুরুলিয়াতে কিন্তু ঝড় তুলবেন, আমি আপনাদের বলে। মমতা সভা করে এসছেন, মমতার সভা ফ্লপ, পুরুলিয়া যারা দেখেছেন। ফলে এখানে আমার মনে হয় নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ সভা করতে আসবেন জ্যোতির্ময় সিং মাহাতো, এবং উনি হাসতে হাসতে জিতবেন, যদিও মার্জিনটা এখনও 1% আছে। বর্ধমান পূর্ব
অসীম সরকার কবিয়াল 3% পিছিয়ে আছেন। আমি এখনও এটা রিড করিনি এই চ্যানেল এটার সম্বন্ধে, মানে এই পার্টিকুলার কেন্দ্রটার সম্বন্ধে আমি বলতে পারছি না, কিন্তু 13ই মে এখনও 1 মাস বাকি, হাওয়া তোলা অনেকটা বাকি। বর্ধমান দুর্গাপুর কীর্তি আজাদকে দিলীপ ঘোষ 1% এগিয়ে আছে, এটা আমার ধারণা। এটা 1% অনেক ভোটে এগিয়ে আছেন, কিন্তু কীর্তি আজাদকে দুর্গাপুরের মানুষ নিচ্ছে না। আজকে আছেন, কালকে বিহারে চলে যাবেন, পরশু দিল্লিতে চলে যাবেন। কীর্তি আজাদের পারফরমেন্সের জন্য কংগ্রেসে ছিলেন, তারপরে তৃণমূলে এসছেন, এসব অনেক কিছু হয়েছেন। বিজেপিতেও কিছুদিনের জন্য গিয়েছেন, কেউ পছন্দ করে না, লোক হিসেবে অত্যন্ত বাজেট টাইপের লোক। দিলীপবাবুর ফাইটিং স্পিরিটটা কিন্তু দিলীপবাবুকে অনেক বেশি ভোটে ওখানে লিড নেবে দুর্গাপুর সম্বন্ধে, এটা আমার অবজারভেশন। আর বোলপুর অসিত কুমার মাল, আমি এখনও পর্যন্ত আমি সেই রিপোর্টটা আপনাদের কাছে খুব ডিটেল দিচ্ছিলাম, কিন্তু সব কিছু সিনপসিস করতে গিয়ে আপনারা হয়তো বলবেন ইঙ্গিত স্পষ্টটা, শর্মাবাবু এত কথা বললেন, আপনি ইঙ্গিত স্পষ্টটা তো কিছু বললেন না। আমি ইঙ্গিতটা বলে দিয়েছি, একটু ভালো করে খেয়াল করে দেখুন যে এর মধ্যে দুখানা আসন যে দুটো 1% এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, সেগুলো কিন্তু হাতছাড়া হবে তৃণমূল কংগ্রেস। আর তার মধ্যে অবশ্যই কৃষ্ণগড় আছে, তার মধ্যে অবশ্যই বসিরহাট আছে, আর এটা হলেই তো 12-8 হয়ে যাবে। আর তারপরে ওদিকে আর একটু খেয়াল করুন, ওদিকে যে সেকেন্ড ফেজটা আজকে এবিপি আনন্দ সন্ধ্যেবেলা শো করবে, দেখাবে, আমার নিজের ধারণা সেখানে 12টা বিজেপির হওয়ার সম্ভাবনা আছে। যদি খারাপ হয় 8টা, তাহলে 8টা হলে এখানে যদি 12টা হয় তাহলে তো 20, তাহলে তো 20-21 বা 20-21 তৃণমূল কংগ্রেস রাজ্য শাসন করছে, পুলিশ প্রশাসন, তোলাবাজ, পয়সা ছড়ানো, কোটি কোটি টাকা লুট করা, কোটি কোটি টাকা ওড়ানো, পুলিশ অফিসারদের কাজে লাগানো, সমস্ত গুন্ডা মাফিয়াদের কন্ট্রোল করার পরও যদি একটা দল 20-21 আটকে যায়, গলে দড়ি দিয়ে বঙ্গোপসাগরে ডোবা উচিত। আর তৃণমূল কংগ্রেস যদি 20-21 আটকে যায়, আপনাদের আরেকটা কথা বলে দিই, মোদিজির পায়ে পড়বেন গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা নিয়ে। কেন এই সরকার চলবে না, মানে এই নির্বাচনটা চলে গেলেই আরও কতগুলো নেতামন্ত্রী এমএলএ এমপি জেলে যাবে, কাগজপত্র ইডি তৈরি করে রেখে দিয়েছে। আমার একটা রাগ যন্ত্রণা মোদিজির ওপর আছে যে ইলেকশনের আগে এগুলোকে জেলে পুরলেন না কেন? কয়লা ভাইপো, গরু ভাইপো, পাথর ভাইপো, সোনা ভাইপো, এগুলোকে কেন তুললেন না? তাদের এন্টায়ার গোষ্ঠী সদ্য চোর, সেগুলোকে কেন তুললেন না? বোধহয় নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, অমিত শাহ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা বোধহয় একটা অবজারভেশন তাদের মনে আছে যে আমরা আমাদের ক্ষমতা দেখি, অর্থাৎ আমরা যা 5 বছর পারফরমেন্স দেখিয়েছি, আর এই দলটাকে যেভাবে চোর বলে মানুষ জনমনে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা নিজের ক্ষমতায় এই নির্বাচনটা বেরিয়ে যাব, তারপর একটা একটা করে জেলে পুড়িয়ে 2026-এ তৃণমূলকে উৎখাত করবো বাংলা থেকে। হয়তো এই পলিসিটা তাদের মধ্যে কাজ করছে, ঠিক কী ভুল সেটা পরে হবে, কিন্তু চোখ রাখবেন বাংলার বার্তায়। কারণ আমরা আজকে এবিপি আনন্দের এই সার্ভেটা নিয়ে আমার যা মূল্যায়ন, যতটুকু মনে হয়েছে সেটাই আপনাদের কাছে বাংলা বার্তায় রাখলাম। ঠিক কী ভুল সেটা ভবিষ্যৎ বলবে, মিলিয়ে নেবেন।